সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাস নিচ্ছি 2020-21 শিক্ষাবর্ষ অর্থাৎ একাদশ শ্রেণীর ক্লাস। আমরা তোমাদের ক্লাসে পড়াচ্ছিলাম দ্বিতীয় অধ্যায় ব্যবসা পরিবেশ। আজ পড়াবো এর শেষ লেকচারটা, অর্থাৎ আজকে এই চ্যাপ্টারটি শেষ করবার চেষ্টা করব। অবশ্যই আশা করছি তোমরা সবাই সাথে থাকবে এবং প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বারগুলো লিখে দাও। নাম এবং রোল নাম্বার এবং সেকশনটি অবশ্যই লিখে দিবে। আমি একটু দেখে নিচ্ছি যে ক্লাসটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। তোমরা একটু এনশিওর করো আমাকে যে ক্লাসটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। দেখো, আমরা এই চ্যাপ্টারটা পড়েছিলাম যে ব্যবসা পরিবেশ। আজকে পড়ব দুইটা টপিক, অর্থাৎ শেষ যে দুইটা টপিক আছে সেই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বাংলাদেশে ব্যবসা পরিবেশের উন্নয়নে কি কি সমস্যা আমরা ফেস করি, অর্থাৎ বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়তে গিয়ে বা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থাপন করতে গিয়ে কি ধরনের সমস্যার তৈরি হয়, যে কারণে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও খুব দ্রুত ব্যবসায় এগিয়ে যেতে পারছি না, সেই সমস্যাগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। এবং পরের যে টপিকটি আছে সেটি হচ্ছে যে এই সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়, কিভাবে এগুলো বাদ দেয়া যায়, কিভাবে এগুলো ওভারকাম করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি, সেই চেষ্টাটুকু আজকে করব। অবশ্যই তোমরা প্রত্যেকেই আশা করছি সাথে থাকবে। দেখো, আমরা ব্যবসা পরিবেশ বলতে বুঝিয়েছিলাম অনেক আগেই যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে, অর্থাৎ যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে তাকে বলা হয় পরিবেশ। আর যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে সেটাকে বলা হয় মূলত ব্যবসা পরিবেশ। এখানে একটু দেখো, এখানে দেয়া আছে যে বাংলাদেশের ব্যবসা পরিবেশের উন্নয়নে কি কি বাধা আমরা পাই। নর্মালি যদি চিন্তা করো যে আমার দেশে ব্যবসা বাণিজ্য হবার মতো অপার সম্ভাবনা কিন্তু আমাদের এই দেশটাতে আছে। যেমন নারায়ণগঞ্জকে একটা সময় প্রাচ্যের ড্যান্ডি বলা হতো। এরকমভাবে কক্সবাজারের প্রাকৃতিক সম্পদের কারণে, অর্থাৎ সমুদ্র সৈকতের কারণে নানা ধরনের হোটেল মোটেল পর্যটন শিল্প গড়ে উঠেছে। তারপরে আছে হচ্ছে বাগেরহাটে চিংড়ির, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের কারণে চিংড়ির চাষ হচ্ছে ব্যাপকভাবে। এরকমভাবে আমার দেশের সস্তা শ্রমিকের কারণে কিন্তু আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে অনেক এগিয়ে যাচ্ছি, শিল্প ইন্ডাস্ট্রি খুব ভালো মতো হচ্ছে। এই সবই কিন্তু আমার দেশের অপার সম্ভাবনা, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে নানা ধরনের সম্ভাবনা কিন্তু এই জিনিসগুলো। এখন এগুলোর জন্য নানা ধরনের সমস্যা আমাকে ফেস করতে হয়। কি কি সমস্যা ফেস করতে হয় এখানে প্রথমেই দেয়া আছে, সেটি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, রাজনৈতিক অস্থিতিশীলতা। এই পয়েন্টটির কারণ, অর্থাৎ এই রাজনৈতিক প্রেক্ষাপটটার কারণে দেখা যায় আমার দেশে, অর্থাৎ এই বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ নিয়ে আমি পড়াচ্ছি, বাংলাদেশটার কথাই আমি বলছি তোমাদেরকে। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা অনেক বড় একটা ফ্যাক্টর। দেখা যায় যে কিছুদিন পরপর হরতাল, মিটিং, মিছিল, রাজনৈতিক অস্থিরতা, এটা সেটা নানা ধরনের ঝামেলা কিন্তু আমাদের এই দেশটাতে কিন্তু লেগেই থাকে। অর্থাৎ এই ঝামেলাগুলোর কারণেই বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের পরিমাণ, বিনিয়োগ করতে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে টাকা খাটাতে অনেকটাই ভয় পায় যে আমি যে এখানে ইনভেস্ট করব সেই পরিমাণে আমার প্রফিট হবে কিনা, সেই পরিমাণে আমি অগ্রসর হতে পারবো কিনা, সেই পরিমাণে আমার ব্যবসা বাণিজ্যের সম্প্রসার ঘটবে কিনা, এই সকল নানা চিন্তার কারণে কিন্তু কি হয়, যারা বিনিয়োগকারী থাকে তারা কিন্তু বিনিয়োগে অনুৎসাহিত হয়, অর্থাৎ তারা উৎসাহী হয় না, বিনিয়োগ করতে তারা চায় না। তাদের মাথার মধ্যে একটি কাজ করে যে যদি হঠাৎ করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে যায় তাহলে আমি যে প্রোডাকশন করব সেই প্রোডাক্টগুলো আমি ঠিকঠাক মতো সেল করতে পারবো না, রপ্তানি করতে পারবো না, নানা ধরনের জটিলতা সৃষ্টি হবে। তার মানে কি, রাজনৈতিক অস্থিতিশীলতা, যদি রাজনৈতিক
স্থিতিশীল পর্যায়ে থাকে তবে সেটি অনেকাংশেই সম্ভব ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা বা অস্থিতিশীলতা যদি আমার এই দেশে বিদ্যমান থাকে তবে কিন্তু আমার দেশে ব্যবসা পরিবেশ উন্নয়নে নানা ধরনের ঝামেলা কিন্তু সৃষ্টি হবে। অর্থাৎ বিনিয়োগকারী এখানে টাকা পয়সা তখন বিনিয়োগ করবে না। আর আমার দেশে অস্থিরতা থাকা মানে কিন্তু যখন আমাদের এই দেশের বাইরের লোকজনও এখানে ইনভেস্ট করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে, তারাও কিন্তু ভয় পাবে যে আমি যে এখানে টাকাটা ইনভেস্ট করব সেই টাকাটা ঠিকঠাক মতো উদ্ধার হবে কিনা বা ব্যবসা করতে পারবো কিনা। রাজনৈতিক অস্থিতিশীলতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস। তার মানে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ব্যবসা পরিবেশের উন্নয়নে রাজনৈতিক অস্থিতিশীলতা একটা সমস্যা। এরপরে আছে দেখো অবকাঠামোগত দুর্বলতা। অবকাঠামোগত বলতে বোঝাচ্ছে রাস্তাঘাট, তারপরে হচ্ছে শিল্প ইন্ডাস্ট্রি, এগুলোর কারণে বিদ্যুৎ, গ্যাস এগুলোর পর্যাপ্ততা না থাকায় আমরা কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারছি না, বা গড়ে তুলতে পারলেও সেটি কিন্তু তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছতে পারছে না। নানা ধরনের, যেমন একটা ইন্ডাস্ট্রি বাইরের একটা লোকজন এসে বা দেশের বাইরের একটা লোক বা বাইরে থেকে এসে এবং আমার দেশ মিলে একটি ইন্ডাস্ট্রি তৈরি করলো ঠিকই, কিন্তু রাস্তাঘাটের কারণে দেখা যায় যে সেই ইন্ডাস্ট্রিটি বেশি দিন আর রিচ করতে পারছে না। কি কারণে? দেখা যায় এমন পরিমাণে রাস্তাঘাটের অবস্থা, দুর্বলতা, ঝামেলা, তার যে র ম্যাটেরিয়ালসগুলো দরকার সেই র ম্যাটেরিয়ালসগুলো ওই ইন্ডাস্ট্রিতে পৌঁছে দেওয়াটা সম্ভব হয় না। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে অবকাঠামোগতভাবে দেশ যতটা সমৃদ্ধ হবে, দেশের ব্যবসায়ের পরিবেশটাও কিন্তু ততটাই সমৃদ্ধ হবে। তাহলে বোঝা যাচ্ছে যে অবকাঠামোগত দুর্বলতার কারণে কি হচ্ছে, ব্যবসা উন্নয়নে সমস্যা তৈরি হচ্ছে। এরপরে আছে দেখো, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সরকারি ভূমিকার দুর্বলতা। আমাদের দেশে বেসরকারিভাবে যেভাবে শিল্প ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে, যদি সরকারিভাবে শিল্প ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠতো তাহলে কিন্তু আমার দেশের ব্যবসার পরিবেশটা দিন দিন আরও সমৃদ্ধির দিকে যেত। কারণ সরকার এটার উপর ডিপেন্ড কিন্তু কম করছে বলতে এটাই বলছি যে সরকারের একটা উদাসীনতা আছে যে শিল্প ইন্ডাস্ট্রি করবার ক্ষেত্রে। কারণ নানা ধরনের লসের সম্মুখীন হতে হয়, নানা ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়। এই কারণে সরকারিভাবে যে ভূমিকাটা রাখা দরকার ব্যবসা পরিবেশের ক্ষেত্রে, সেইভাবে কিন্তু সরকারের সেই ভূমিকাটা কিন্তু রাখছে না রাখার ফলেই কিন্তু কি হচ্ছে যে আমার দেশের ব্যবসা পরিবেশের উন্নয়নে একটা সমস্যা তৈরি হচ্ছে। এরপরে আছে দেখো আর্থিক ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের দুর্বলতা। একটু খেয়াল করো, আর্থিক প্রতিষ্ঠান বলতে এখানে বোঝাচ্ছে ব্যাংক, বিমা, তারপরে এরকম ধরনের কিছু প্রতিষ্ঠান। অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলো যেহেতু নানা ধরনের ঝামেলা এই দেশটাতে বিদ্যমান আছে, সেহেতু এই আর্থিক প্রতিষ্ঠানগুলো একটা যে পরিমাণে ঋণ দেওয়া দরকার, যে পরিমাণে সাপোর্ট দেওয়া দরকার, সেই সাপোর্টটুকু কিন্তু আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিচ্ছে না, লোন দিচ্ছে না। এইরকম কারণে দেখা যায় যে পরিবেশের বিঘ্ন ঘটছে, অর্থাৎ ব্যবসা পরিবেশের বিঘ্ন ঘটছে। তার মানে বাংলাদেশের ব্যবসা পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে যদি এই আর্থিক ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান সহযোগিতা করত তাহলে কি হতো, ব্যবসা পরিবেশ বা ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা বাণিজ্য কিন্তু সমৃদ্ধির দিকে যেত। একটা লোক যখন ব্যবসা বাণিজ্য করতে যাবে বা একটা ইন্ডাস্ট্রি বা একটা প্রতিষ্ঠান দাঁড় করাবে, তখনই কিন্তু তার ফাইন্যান্সিয়াল অর্থাৎ অর্থ সংস্থানের একটা ব্যাপার ঘটে। তখন সে কিন্তু চিন্তা করে যে আমি কি ব্যাংক থেকে লোন পাবো বা অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান থেকে সহায়তা পাবো কিনা। যখন সে নিশ্চিত হয় যে আমি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো থেকে যথাযথভাবে হেল্প পাবো বা লোন পাবো, তখন কিন্তু সে একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য কিন্তু সে অগ্রগামী হয়। অর্থাৎ সে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে তাহলে চেষ্টা করে দেখি আমি পারছি কি না। এরপরে হচ্ছে শিক্ষা ও সচেতনতার অভাব। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টস, যে আমার দেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের জন্য যে শিক্ষাটা দরকার, যে কি করলে ব্যবসায়ের পরিবেশ উন্নত হবে, সেই শিক্ষাটুকু কিন্তু আমার দেশের মানুষের মধ্যে
খুব একটা নেই বললেই চলে। এবং তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ভালো মতো করবার ক্ষেত্রে সচেতনতাটা যেটা থাকা দরকার, সেই সচেতনতাটা আমাদের এই মানুষগুলোর মধ্যে কিন্তু খুব একটা কম। কারণ শিক্ষার অভাব আছে দেখেই কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে অতটা সচেতন নয়। যদি তাদের মধ্যে সেই প্রপার শিক্ষাটা থাকতো তাহলে তাদের ভিতরে সচেতনতাটা আসতো এবং ব্যবসা বাণিজ্য কিন্তু সমৃদ্ধির দিকে এগিয়ে যেত। আর আমাদের দেশে যেহেতু ব্যবসা বাণিজ্যের একটা অপার সম্ভাবনা আছে, সেটা কৃষিক্ষেত্রে হোক, প্রযুক্তি খাতে হোক, সামাজিক খাতে হোক, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় খাতে, যেভাবেই হোক না কেন আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একটা অপার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটাকে কাজে লাগাবার জন্যেই কিন্তু আমাদের দেশের মানুষগুলো যদি অগ্রসর হয় তাহলে কিন্তু তারা ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবে। আমাদের ভবিষ্যৎ খুব শক্ত করে দাঁড় করানো যাবে যদি ব্যবসা বাণিজ্যটা সমৃদ্ধির দিকে যায়। শিল্প ইন্ডাস্ট্রি, প্রত্যেকটি দেশেই শিল্প ইন্ডাস্ট্রি যত সমৃদ্ধ হয় ততটাই সমৃদ্ধ হয় কিন্তু দেশ। অর্থাৎ শিল্প দিকে যদি উন্নত হয় দেশ, তবে কিন্তু দেশের উন্নয়ন অনেকাংশেই ঘটে। দেশের প্রত্যেকটা মানুষের যখন উন্নয়ন ঘটবে, নিজের ঘরের যখন উন্নয়ন ঘটবে, তখন একটা পর্যায়ে দেখা যাবে দেশ উন্নয়নের দিকে যাবে। এটাই বলতেছে যে শিক্ষা ও সচেতনতার অভাবটা যদি না থাকতো তাহলে কিন্তু আমার দেশের ব্যবসায়ের পরিবেশটা অনেক সুন্দর থাকতো। অর্থাৎ বাংলাদেশের ব্যবসা পরিবেশের উন্নয়নের আরও একটি সমস্যা শিক্ষা ও সচেতনতার অভাব। এরপরে আরেকটি আছে যে আমাদের দেশে কিন্তু আইন আছে, আইনের প্রয়োগ নেই। কি যে একটা মানুষ বা একটা প্রতিষ্ঠান তার প্রোডাক্টে নানা ধরনের ভেজাল মিশ্রণ করছে, ভেজাল প্রোডাক্ট বা ভেজাল পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে, এগুলো কিন্তু রোধ করবার আইন আমার দেশে আছে, কিন্তু সেই আইনের বাস্তবায়ন খুব একটা নেই বললেই চলে। অর্থাৎ সুশাসনটা কিন্তু নেই বললেই চলে। এই সুশাসনটা যদি থাকতো তাহলে কিন্তু এই যে পণ্যে ভেজাল দেয়া, অর্থাৎ ক্রেতা ঠকানো, একটা প্রোডাক্টের পরিবর্তে একটা ভালো প্রোডাক্টের সাথে আরও একটা খারাপ প্রোডাক্ট মিক্স করে ভোক্তাকে দিয়ে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু থাকতো না যদি সুশাসন থাকতো। তার মানে বোঝা যাচ্ছে কি যে ব্যবসা পরিবেশের উন্নয়নের আরও একটি সমস্যা হচ্ছে সুশাসনের অভাব। আবারও বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবে সবাই। আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পারছো। প্রত্যেকেই ক্লাসটিকে একটু শেয়ার করে দিবে এবং তোমরা কমেন্ট বক্সে, যারা এখন যুক্ত হয়েছো, কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের রোল নাম্বারটি লিখে দিবে। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাও অবশ্যই জানাবে। তাহলে আবারও বলছি যে বাংলাদেশের ব্যবসা পরিবেশের উন্নয়নের সমস্যার মধ্যে কি কি আছে? রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থাৎ স্থিতিশীল না। তারপরে হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা আছে, সরকারি ভূমিকার দুর্বলতা আছে, আর্থিক ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের দুর্বলতা, এছাড়া আছে শিক্ষা ও সচেতনতার অভাব, আছে সুশাসনের অভাব। এখন এই সমস্যাগুলো তো অবশ্যই বিদ্যমান। আমার ব্যবসা পরিবেশের উন্নয়নে নানা ধরনের বাধা হচ্ছে এই সমস্যাগুলো। এখন আমি এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য কি করব? উত্তরণের জন্য আমাকে করতে হবে সেটি হচ্ছে, প্রথমটা হচ্ছে রাজনৈতিক দৃঢ় অঙ্গীকার প্রতিষ্ঠা। অর্থাৎ রাজনৈতিকভাবে প্রত্যেকের মধ্যেই এই চিন্তাটি থাকতে হবে যে আমরা হানাহানি, বিদ্বেষ, মারামারি, হরতাল, রাহাজানি এইসবে যাব না। আমরা দেশকে উন্নয়নের জন্য জনগণের কথা ভেবে আমরা আমাদের কাজ করে যাব, তাহলে দেশ সমৃদ্ধ হবে। দেশ সমৃদ্ধ হলে দেশের মানুষ সমৃদ্ধ হবে। এই চিন্তা থেকে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলো, প্রত্যেকটি রাজনৈতিক কর্মীকে বলো, প্রত্যেকটি রাজনৈতিক নেতাকে বলো, প্রত্যেকের মধ্যেই কিন্তু এই চিন্তাটুকু অবশ্যই থাকতে হবে যে আমি যদি ভালো থাকি, আমার জনগণ ভালো থাকবে, আমার দেশ ভালো থাকবে। তাহলে কি বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দৃঢ় অঙ্গীকার একটা প্রতিষ্ঠা করতে হবে যে হ্যাঁ, আমার দেশের উন্নয়নের স্বার্থে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরপরে কি করতে হবে? সমাধানের ক্ষেত্রে, সমস্যা সমাধানের জন্য আর কি করতে হবে? অবকাঠামোগত উন্নয়ন। অর্থাৎ যে রাস্তাঘাট আছে, তারপরে পানি, বিদ্যুৎ, গ্যাস, রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে, অবকাঠামোগতভাবে যে দুর্বলতাটা আছে, সেই দুর্বলতাটুকু কিন্তু একসাথে বললেই হবে না, কিন্তু সেটি আস্তে আস্তে
ধীরে ধীরে সেই অবকাঠামোগত দুর্বলতাগুলোকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। যদি কাটিয়ে ওঠা সম্ভব হয় তাহলে কিন্তু এই দেশ সমৃদ্ধির দিকে খুব দ্রুতই ধাবমান হবে, অর্থাৎ ব্যবসা পরিবেশের উন্নয়ন ঘটবে। আর ব্যবসা পরিবেশের উন্নয়ন ঘটা মানেই কিন্তু অবশ্যই সেটি দেশের উন্নয়ন। এরপরে হচ্ছে কি অর্থনৈতিক বাধা অপসারণ। এই যে সহযোগী প্রতিষ্ঠানগুলো ছিল, বিভিন্ন ব্যাংক, বীমাকারী প্রতিষ্ঠানগুলো ব্যবসায় করার ক্ষেত্রে ঋণ বা লোন দেবার যে নানা ধরনের জটিলতাগুলো তারা দেখাতো, যে এটার ক্ষেত্রে, এই ব্যবসার ক্ষেত্রে জটিলতা, বা এই ব্যবসার ক্ষেত্রে লোন দেওয়া যাবে না, এটা হবে না, সেটা হবে না, এইরকম যে জটিলতাগুলো ছিল, এই জটিলতাগুলো অবশ্যই কি করতে হবে? দূর করতে হবে। দূর করলেই কিন্তু তোমার সেই অর্থনৈতিক বাধাটি অপসারণ হবে। আর অর্থনৈতিক বাধা অপসারণ হওয়া মানেই কিন্তু ব্যবসা পরিবেশের উন্নয়নের যে সমস্যাগুলো ছিল, সেই উন্নয়নের সমস্যাগুলোর সমাধান হবে। সমাধান হলে কি হবে? তখন কিন্তু দেশ ব্যবসা বাণিজ্য, অর্থাৎ দেশে ইনভেস্টের পরিমাণ, বিভিন্ন ব্যক্তির ইনভেস্টের পরিমাণ বেড়ে যাবে। তারা কিন্তু দেশে ব্যবসা বাণিজ্য করবার জন্যে অগ্রগামী হবে। তাদের মধ্যে চিন্তা আসবে যে না, এখানে কোনো লস হয় না, আমি যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু সেটা লাভের সহ আমি কিন্তু ফেরত পাচ্ছি। অর্থাৎ তখন কিন্তু দেশ স্বয়ংসম্পূর্ণর দিকে এগিয়ে যাবে। এরপরে হচ্ছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এই যে এখানে যে ছিল যে সুশাসনের অভাব, আমার দেশে আইন আছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আইনের বাস্তবায়ন, আইন প্রয়োগের বাস্তবায়ন যে জিনিসটা আছে, আইন প্রয়োগের যথাযথ যেটি আছে সেটি কিন্তু প্রয়োগ করতে হবে। তাহলে হবে কি, যে তোমার যে পরিবেশের সমস্যাটা ছিল সেই সমস্যাটি কিন্তু দূর করাটা সম্ভব হবে। দেখো, যদি যথাযথভাবে আইনের সুশাসন ঘটে তাহলে কি হবে, যে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো কিন্তু আর অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করবার সুযোগটা পাবে না। তারপরে হচ্ছে কি, অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে দেশের বাইরে টাকা পয়সা যে পাচার করা হচ্ছে, সেই পাচারটিও কিন্তু রোধ হবে। প্রত্যেকেই কিন্তু ভালো মানের প্রোডাক্ট ক্রেতার কাছে পৌঁছানোর চিন্তা করবে, ভালো মানের পণ্য উৎপাদন করবে। ভোক্তার ক্ষতি হবে এমন কোনো ব্যবসা বাণিজ্য কিন্তু তখন আর ঘটবে না, যদি আইনের, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালোর দিকে যায়। এরপরে হচ্ছে কি মানব সম্পদ উন্নয়ন। একটু মনোযোগ দাও। প্রত্যেকটা দেশ ভালোর দিকে এগিয়ে যায় যদি তার মানব সম্পদ দক্ষ থাকে। মানব সম্পদ বলতে বোঝাচ্ছে কর্মীর কথা বলছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কথা বলছে। যে এখানে তুমি একটা উদাহরণ আমি এখানে দিতে চাচ্ছি, একটু মনোযোগ দাও। যে তুমি তোমার পরিবারে দেখো, আমাদের বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের প্রেক্ষাপটটাতে কিন্তু এটি বিদ্যমান যে একজন মানুষ ইনকাম করে, তার ইনকামের উপর কিন্তু আরও 4টি মানুষ বা 5টি মানুষ, অর্থাৎ পরিবারের সকল সদস্য কিন্তু ডিপেন্ড করছে। এই ডিপেন্ড করার কারণে হয় কি, দেখা যায় যে একটা মানুষ যদি মাসে 30,000 টাকা ইনকাম করে, এই 30,000 টাকার উপর তার পুরা পরিবার, অর্থাৎ 5 জন যদি সদস্য থাকে, সেই 5 জন সদস্যের ডিপেন্ড করতে হয়। হ্যাঁ, সে যদি শিশু হয় সেটা ঠিক আছে, কিন্তু তুমি যদি উন্নত দেশগুলোর দিকে তাকাও, যখন কোনো শিক্ষার্থী ক্লাস 7 বা 8-এ পড়ছে বা 6-এ পড়ছে, তখনই কিন্তু তাদের মধ্যে একটি জিনিস গ্রো করে বা একটি জিনিস চিন্তাতে আসে যে আমাকেও ইনকাম করতে হবে। তখন দেখা যায় যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে সেলসম্যান বলো, তারপরে হচ্ছে নানা ধরনের ছোট ছোট ব্যবসা কিন্তু তারা করছে, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু এই জিনিসটি চলে আসছে যে আমাকেও ইনকাম করতে হবে। এখন তুমি আমাদের বাঙালিদের কালচারটার মধ্যে কিন্তু এটি বিদ্যমান যে একটা মানুষ ইনকাম করছে, ঘরে বসে 4টি মানুষ বা 5টি মানুষ সেই টাকাটি ব্যয় করছে। এখন একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে, দেখা যায় যে আমাদের দেশের শিক্ষা কার্যক্রমে যে চাকরি না পাওয়া পর্যন্ত তারা কিন্তু সেই পরিবারের যে কর্তা থাকে তার উপরই ডিপেন্ড করছে। কিন্তু আমাদের দেশেও যদি এরকম সিস্টেম হতো যে যখন শিক্ষার্থী ক্লাস 7 বা 8-এ পড়ে তখনই তার মধ্যে টাকা পয়সা ইনকাম করবার যে একটি চিন্তা থাকার, সেই চিন্তাটি যদি তার থাকে, তখন কিন্তু সে কী করবে, ইনকামের দিকে এগিয়ে যাবে। এখন একটা মানুষ যখন 30,000 টাকা ইনকাম করছে, তখন বাকি 4টা মানুষও যদি দেখা যেত যে ছোটোখাটো কোনো চাকরি বা ছোটোখাটো কোনো ব্যবসা করে যদি আরও 10 করে ইনকাম করতো, তাহলে কিন্তু আরও 40,000 টাকা ইনকাম হতো। তাহলে 30,000 আর 40,000 মিলে কিন্তু 70,000 টাকা। তাহলে কি হতো, ওই পরিবারে
30,000 টাকা দিয়ে চলতে যতটা স্বাচ্ছন্দ্য তারা ফিল করতো, কিন্তু যদি 70,000 টাকা ঘরে থাকতো তাহলে কিন্তু তাদের স্বাচ্ছন্দ্যের পরিমাণটা, অর্থাৎ জীবনযাপনের যে চিন্তা চেতনাটা, জীবনযাপন যে ভালো মতো করবার যে বাসনাটা, সেটি কিন্তু পূরণ হতো। তাহলে কি বোঝা যাচ্ছে যে মানব সম্পদের, অর্থাৎ প্রতিটা মানবকে মানব সম্পদে যদি রূপান্তর করা যায় তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যের যে প্রসার সেটি কিন্তু ঘটবে। উন্নত দেশগুলোতে কিন্তু মানব সম্পদ অনেক বড় একটা ফ্যাক্ট। যেমন চীনের কথা যদি বলো, চীন কিন্তু আজকে এগিয়ে গিয়েছে, তাদের প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি মানুষ কিন্তু মানব সম্পদে পরিণত। অর্থাৎ প্রত্যেকেই তাদের মাথার মধ্যে কিন্তু একটি জিনিস আছে যে আমাকে এগুতে হবে, আমি এগিয়ে গেলে আমার পরিবার এগিয়ে যাবে, আমার পরিবার এগিয়ে গেলে আমার দেশ এগিয়ে যাবে। অর্থাৎ দেশপ্রেমের যে চিন্তাটা সেটি কিন্তু তাদের মধ্যে বিদ্যমান। এখন এটা হচ্ছে যে মানব সম্পদে যদি তুমি উন্নয়ন করতে পারো তবে কিন্তু তোমার যে ব্যবসা পরিবেশের উন্নয়নের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু দূর করাটা সম্ভব। এরপরে কি আছে দেখো, সরকারি অব্যবস্থা দূরীকরণ। সরকারের নানা ধরনের জটিলতা থাকে ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে বা ইনভেস্টের ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে। এই সকল অব্যবস্থাপনাগুলো যদি দূরীভূত করা যায়, অর্থাৎ দূরীকরণ করা যায়, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকে অবশ্যই কি হবে, এগিয়ে যাবে। তোমাদেরকে একটি কথা বলছি যে তোমাদের কাছে মনে হচ্ছে যে চ্যাপ্টারটি অনেক সহজ বা কঠিন, যেটাই ভাবো না কেন, কিন্তু তোমরা যদি তোমাদের পড়াটুকু, দৈনিক পড়াটুকু যদি তোমরা শেষ করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারগুলো আমাদের সাথে সাথেই শেষ হয়ে যাবে। অনেকের ভিতরেই কিন্তু এই চেতনাটুকু আছে বা এই চিন্তাটুকু আছে যে আমি আজকে ক্লাসটি করলাম না, রেকর্ডেড অবস্থায় যেহেতু ক্লাসটি থাকবে আমি সেই ক্লাসটি পরবর্তীতে করে নিব। কিন্তু তুমি পরবর্তীতে করে নিব, পরে যে সময়টি, সেই সময়টি কিন্তু পরেই থেকে যাবে, তুমি কিন্তু আর সেই সময়টি পাবে না। অর্থাৎ তোমার জীবনকে গুছিয়ে নিতে গেলে কিন্তু এখন যে সময় সেটাই হচ্ছে সময়, পরে করব এই চিন্তা চেতনাটুকু মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। যদি ঝেড়ে ফেলতে পারো তবেই তুমি তোমার সাফল্যের লক্ষ্য যেটি থাকবে, অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্য যেটি থাকবে সেটিতে কিন্তু তুমি উঠতে পারবে। তোমার যদি কাঙ্ক্ষিত লক্ষ্য থাকে যে আমি অমুক জায়গাতে পড়াশোনা করব, আমি এই করব, তখন সেই তোমার লক্ষ্য কিন্তু বাস্তবায়িত হবে। হ্যাঁ, যদি তোমার টার্গেট থাকে, টার্গেট অনুযায়ী তুমি কাজ করে যাও। এই জন্য বলছি যে ক্লাসগুলো যখন হয় একটু কষ্ট হলেও আমার মনে হয় ক্লাসগুলো তোমাদের মনোযোগ দিয়ে করা দরকার, কারণ ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করো তাহলে কিন্তু বইটি বুঝতে, অর্থাৎ পরে যখন বইটি খুলবে তখন কিন্তু কোনো ধরনের সমস্যা হবার কথা নয়। আর তোমরা যারা প্রথম বর্ষে আছো এমনিতেই তোমাদের অনেকটা সময় চলে গিয়েছে, তোমাদের খুব দ্রুত এই টপিকগুলো আমাদের সাথে সাথে যদি তোমরা শেষ করে যাও তাহলে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, অনেকেই এরকম আছে যে এখনও পড়া হয়তো বা শুরুই করনি। আমি আবারও বলছি, তোমরা যদি পড়াটি না শুরু করে থাকো খুব দ্রুত পড়াটি শুরু করে দাও। অর্থাৎ তোমার নিজের গরজে তোমাকে এগিয়ে যেতে হবে। যদি তুমি তোমার নিজের গরজে এগিয়ে যেতে পারো তবেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো যে আমি কোন কথাটি বলতে চাচ্ছি। তাহলে এই চ্যাপ্টারের, অর্থাৎ ব্যবসা পরিবেশ যে চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারের শেষ ক্লাস ছিল এটি। আমরা আবারও যদি একটু রিভিশনে আসি, অর্থাৎ একটু রিক্যাপ করি, ওখানে ছিল যে ব্যবসা পরিবেশ কি, ব্যবসা পরিবেশ কি, এরপরে পরিবেশের বিভিন্ন উপাদান ছিল, উপাদানের মধ্যে ছিল কি কি, প্রাকৃতিক পরিবেশ, তারপরে কি ছিল রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, তারপরে হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আরেকটা কি আইনগত পরিবেশ। আমরা এখানে ব্যবসা পরিবেশের উপাদানের 6টি উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। আবারও বলছি, এই 6টি উপাদান যদি তোমার মেমোরিতে ঢুকে, অর্থাৎ একটি ছক দেয়া ছিল, এই ছকের ভিতরে কতগুলো আইটেম দেয়া আছে, এই আইটেমগুলো যদি তোমার মাথাতে ঢুকাতে পারো যে এটি কোন পরিবেশের উদাহরণ, হঠাৎ করে আসলো যে ঘরবাড়ি, এটি কোন পরিবেশের উদাহরণ, তখন কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে ঘরবাড়ি হচ্ছে সামাজিক পরিবেশের উদাহরণ। আসতে পারে যে মৎস্য চাষ বা মৎস্য চাষ, তখন সেটি কোন পরিবেশের উদাহরণ আসবে, সেটি অবশ্যই প্রাকৃতিক পরিবেশের উদাহরণের ভিতরে আসবে। তারপরে হচ্ছে সুন্দরবন থেকে মধু সংগ্রহণ,
সুন্দরবন থেকে মধু সংগ্রহ, এরকমভাবে কিন্তু নানা ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবং এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে কিন্তু সবচেয়ে বেশি ছকের ভিতর থেকে, যে হ্যাঁ জলবায়ু কোন পরিবেশের উদাহরণ, এরকমভাবেই কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন তুমি যদি ছকের ভিতরের প্রত্যেকটি পয়েন্টস বা প্রত্যেকটি ওয়ার্ড তুমি তোমার মেমোরিতে যদি নিতে পারো, তাহলে কিন্তু তুমি খুব দ্রুতই এই চ্যাপ্টারটি শেষ করতে পারবে। এই চ্যাপ্টারটি জটিল কিছুই না, খুব সহজ একটি চ্যাপ্টার। আর এখান থেকে সৃজনশীল প্রশ্ন যখন হয়, অর্থাৎ যে বইটা শেষ হলে, অর্থাৎ চ্যাপ্টারটি শেষ হলে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেয়া আছে আর অনুধাবনমূলক প্রশ্নগুলো দেয়া আছে, আপাতত এগুলোই খুব ভালো করে শেষ করো। এখান থেকে একটি প্রশ্ন বাদ দেওয়া যাবে না, কারণ ওই প্রশ্নের সাথে কিন্তু বোর্ডের, অর্থাৎ কোন সালে কোন প্রশ্ন এসেছে সেটিও কিন্তু লেখা থাকে। এখন তুমি প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে যে এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। এখন আমার কথা এটাই যে তোমরা যদি তোমাদের চ্যাপ্টারটি শেষ করে থাকো, তাহলে জ্ঞানমূলক প্রশ্ন আর অনুধাবন প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো মতো সলভ করবে। এবং জ্ঞান আর অনুধাবন শেষ করার পরে 3টা বা 4টা উদাহরণ দেওয়া আছে এবং অনুশীলন কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো ভালো করে সলভ, অর্থাৎ তুমি যদি উদ্দীপক ধরতে চাও, তাহলে তোমার এই পাঠ্যপুস্তকের 6টি উপাদান খুব ভালো করে পড়তে হবে। উপাদানগুলোর মধ্যে কি ছিল? একটা ছিল প্রাকৃতিক পরিবেশ, তারপরে ছিল রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আর ছিল আইনগত পরিবেশ। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছো। সামনের কোনো ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।